তারা আমাকে র্যাব 3 টিকাটলির যে কার্যালয় সেখানে নিয়ে যান। ওনারা আমাকে 7 ঘন্টা ইন্টারোগেশন করেন এবং ইন্টারোগেশন যখন করেন তখন আমাকে চোখে অবশ্যই 3 পরতের কাপড় দিয়ে বেঁধে এবং হাতে হ্যান্ডকাফ পরায়ে। দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ বিতরণে দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট। এরই জের ধরে 2020 সালে র্যাব পরিচয়ে নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় রাষ্ট্রচিন্তা নামক নাগরিক সংগঠনের সদস্য দিদারুল ভূঁইয়াকে। অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে নির্যাতনের পর তাকে গ্রেফতার দেখানো হয় ডিজিটাল সিকিউরিটি আইনে। আনা হয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। 5 মাস কারারুদ্ধ রাখা হয় দিদারুলকে। ওই রমনা থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা মামলায় গ্রেফতার দেখানো হয় এবং সেখানে আমরা 11 জন ছিলাম আসামি। মুশতাক ছিল সম্ভবত 2 নাম্বার আসামি বা 1 নাম্বার আসামি, আমি 3 নাম্বার আসামি। আর এভাবে 11 জন, শায়ের, জুলকারনাইন, আপনার শাহেদ আলম, আপনার তাসনিম খলিল, এরকম আরও অনেকেই ছিলেন। দিদারুল প্রাণে বেঁচে ফিরলেও 2021 সালে তৎকালীন আওয়ামী শাসক দলের মানবাধিকার লঙ্ঘন ও অসঙ্গতির চিত্র কার্টুনের মাধ্যমে তুলে ধরায় একই আইনে প্রথমে গ্রেফতার ও পরে পুলিশি হেফাজতে নির্যাতন করে হত্যা করা হয় লেখক মোশতাক আহমেদকে। নির্মম নির্যাতনে গুরুতর আহত হন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরও। 1 বছর কারাগারে থাকা অবস্থায় বারবার জামিন চেয়েও পেলেন না এবং হাইকোর্টে যখন তার জামিনের দরখাস্তটা বিবেচনাধীন ছিল, অপেক্ষমান ছিল, সেই সময়ে কিন্তু তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এটা নিয়ে কোনো আলাদা করে তদন্তও কিন্তু হয়নি। কিশোরকে মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাকে যেভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে তাতে তার মানসিক ভারসাম্য পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল। একটা সার্টেন পিরিয়ডের জন্য কিন্তু তাদেরকে তুলে নিয়ে গিয়ে গুম করেছে একটা সুনির্দিষ্ট বাহিনী। গুম করার পরে তাদেরকে সেখানে প্রচণ্ড শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। সেই নির্যাতনের পরে তাদেরকে কিন্তু এই পুলিশের কাছে এরকমের একটি মামলা দিয়ে সোপর্দ করা হয় যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের এত বদনাম হয়ে গেছে এটা আর রাখা যাচ্ছে না। এই কথা বলে হচ্ছে হুবহু নামটা মোড়কটা পাল্টে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করলেন। 2006 সালের আইসিটি আইন 2009 সালে নাম ঠিক রেখে সংশোধিত হলো। 2018 সালে নাম বদলে হলো ডিজিটাল সিকিউরিটি আইন। আর সবশেষ 2023 সালে রূপ বদল হয়ে হলো সাইবার সিকিউরিটি অ্যাক্ট। বারবার রূপ বদল হলেও বাক স্বাধীনতা ও গণমাধ্যম নিয়ন্ত্রণ ও ভিন্নমত দমনে ব্যবহার হচ্ছে কালো আইনটি। গত 5 বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার শিকার হয়েছেন 500-র বেশি গণমাধ্যম কর্মী। নির্বাচন থেকে বিরোধী রাজনীতি দলের প্রার্থীদের অংশগ্রহণ বিরত রাখা ও তাদের হয়রানির মোক্ষম অস্ত্র হিসেবেও ব্যবহার হয় এই আইন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঠিক যেমনটা ঘটেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে। পুলিশ বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসী মিলিত বাহিনী আমাকে একেবারে নির্বাচনের দিন পর্যন্ত ঘরের মধ্যে বন্দি করে রাখেন এবং নির্বাচনের দিন আমি বের হয়ে ভোট দেওয়া তো দূরের কথা, ওই দিন আমাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একটা মামলা দেওয়া হয়। মামলার বাদী হলো একজন আওয়ামী লীগ নেতা। সে আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে আমি এই অন্তরীণ অবস্থায়, বন্দি অবস্থায় টেলিফোনে নাকি কোন লোককে থ্রেট করেছি। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর সাম্প্রতিক গবেষণা বলছে 2018 সালের অক্টোবর থেকে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে 1436টি মামলায় 4520 জনকে আসামি করা হয়েছে। সবচেয়ে বেশি অভিযুক্ত হয়েছেন রাজনীতিবিদ ও সাংবাদিক। মামলার শিকার 451 জন সাংবাদিকের মধ্যে 209 জন সাংবাদিক জাতীয় পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত ও 197 জন স্থানীয় সাংবাদিক। মামলা হয়েছে অন্তত 30টিরও বেশি শিশু কিশোরের বিরুদ্ধে। আর এসব মামলার বাদীদের 82%ই তৎকালীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। খুব দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে, বিচার বিভাগ আছে এবং যারাই আসলে আইনের সংস্পর্শে যারাই আছেন, নানাভাবে আইনকে অপব্যবহার করে শিশুদেরকে আইনের সংস্পর্শে নিয়ে আসা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আশা করব যে এখন নতুন যে সরকার এসেছেন তারা সামনে যখন এই যে বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়াগুলো যাবে সেক্ষেত্রে অবশ্যই আমরা এক্ষেত্রে সচেতন হব। আমাদের আপত্তির জায়গা হচ্ছে মানুষের যে মত প্রকাশের সাংবিধানিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সেইটাকে কখনো ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা উচিত না। পুরো আইনি ব্যবস্থাটাকেই ঢেলে সাজানো হয়। মানে এককভাবে আমি কোনো একটা আইনকে ধরলাম, বাতিল করলাম, সংশোধন করলাম, এটাতে দেশের মানুষ কোনো সুবিধা পাবে না। এখানে সরকারের সদিচ্ছা দরকার, সৎ সাহস দরকার এবং সবাইকে সম্পৃক্ত করার মানসিকতাটা।
জ্যেষ্ঠ সাংবাদিকরা বলছেন, বাক স্বাধীনতা আর গণমাধ্যমের জন্য মূর্তিমান আতঙ্ক সাইবার সিকিউরিটি আইন। তরুণ প্রজন্মের মানুষ তারা ভয় পেত, তারা কথা বলতে, ক্রিটিসিজম করতে। একটা সোসাইটি বেসিক্যালি বড় হয় আর্গুমেন্টেটিভ নলেজের মাধ্যমে, অর্থাৎ সে একজন আরেকজনের সঙ্গে তর্ক করে এবং তার ফলেই সে একটা সমাধান খুঁজে পায়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মূলত সেই চিন্তা ভাবনাগুলোকে বন্ধ করে দিয়েছে। উত্তরবঙ্গের একটা কেস আমার স্পষ্ট মনে আছে, কোভিডকালীন সময়ে রিপোর্ট করার জন্য একজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছিল, কয়েক মাসে জেলের ভিতরে ছিল। মিথ্যা যে মামলাটা করলো সে কি বিচারের প্রক্রিয়ায় আসছে? আইনের অপব্যবহার ঠেকিয়ে নাগরিকদের মতামত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি তাদের। অপব্যবহার ঠেকানোটা বন্ধ করতে হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।